দেখো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি ঈদের আগে আমি তোমাদেরকে আছে সরল মুনাফা অর্থাৎ 2.1 এর অধ্যায়টা শেষ করছিলাম। অর্থাৎ আসসালামু আলাইকুম ওখানকার স্যার। ওয়ালাইকুম আসসালাম। লাস্টে যে তোমাদেরকে ওই যে তোমার কি কিছু সৃজনশীল প্রশ্ন সলভ করেছিলাম। আজকে যেটা করব সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তো তোমরা জানো যে মুনাফা হচ্ছে দুই ধরনের। তো তোমরা এটা জানো মুনাফা কয় ধরনের হয়? মুনাফা দুই ধরনের হয়। তোমাদেরকে প্রথম আমি দেখাইছিলাম প্রথম ক্লাসে দেখে। একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তো যে সরল মুনাফা যে বিষয়টা সেটা কিন্তু গত ওই ক্লাসগুলোতে অর্থাৎ 2.1 যেগুলো আমরা শিখছি সেগুলো সবই সরল মুনাফা ছিল। কথা কি বুঝতে পারছো? 2.1 আমরা যা শিখছি সবই ছিল সরল মুনাফা। আর এখন 2.2 যেটা আমরা শিখবো সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এখন বিষয়টা হচ্ছে যে চক্রবৃদ্ধি মুনাফাটা কি তোমাদেরকে একটু বোঝাবো, তারপর সরল মুনাফাটা সাথে কম্পেয়ার করব। তো চক্রবৃদ্ধি মুনাফাটা হচ্ছে, মনে করো তুমি একটা ব্যাংকে হ্যালো, দেখো, মনে করো যে তুমি ব্যাংকে 5,000 টাকা জমা রাখছো। 5,000 টাকা ব্যাংকে জমা রাখছো। এখন ব্যাংক তোমাকে বললো যে বার্ষিক 10% হারে মুনাফা দিবে। বার্ষিক 10% মুনাফা দিবে। তো 1 বছর পরে অবশ্যই তুমি কিছু একটা মুনাফা পাবা। ধরে নিলা যে তাহলে আমাদের মুনাফাটা কত পাবো 1 বছর পরে? আই ইকুয়াল টু পি আর এন না, তাহলে পি আর এন তাহলে হচ্ছে 5,000 গুণন হচ্ছে আর এর মানটা 10/100 গুণন হচ্ছে 1, দুটো শূন্য কাটা থাকে হচ্ছে 500 টাকা। কথা কি বুঝতে পারলাম বিষয়টা? আমরা কি দেখলাম দেখো, যে এখানে একটা দেখে নিলাম যে তুমি মনে করো যে তুমি ব্যাংকে 5,000 টাকা জমা রাখলা। এখন ব্যাংক তোমাকে বললো যে 10% মুনাফা দিবে। সেক্ষেত্রে 1 বছর পরে তোমার মুনাফাটা হয়েছে 500 টাকা। এখন কথা হলো যে মনে করো যে এখানে চক্রবৃদ্ধি মুনাফাটা কি আসলে সেটা দেখো। চক্রবৃদ্ধি মুনাফাটা হচ্ছে সেটা যে তুমি যে এই যে 5,000 টাকা জমা দিলা, তারপরে পরবর্তী বছরে যে তোমার 500 টাকা দিল লাভ, তো দ্বিতীয় বছরের জন্য মূলধন কিন্তু আর 5,000 টাকা থাকবে না। মূলধন হবে, এই মূলধনের সাথে এই 500 টাকা যুক্ত হবে। তোমাদেরকে আমি আবার বলি যে আমরা সরল মুনাফার ক্ষেত্রে কি দেখছিলাম যে সবসময় এই মূলধনটা একই থাকে, এই মূলধনটা কিন্তু চেঞ্জ হয় না। তুমি 5 বছর জমা রাখো আর 10 বছর জমা রাখো বা 100 বছর জমা রাখো, টাকাটা এই মূলধনে কিন্তু চেঞ্জ হয় না। বুঝতে পারছো? এই মূলধনে কখনো কিন্তু চেঞ্জ হয় না, শুধুমাত্র চেঞ্জ হয় আমাদের ইন্টারেস্টটা খালি বৃদ্ধি পায়, কিন্তু মূলধনে কোনো চেঞ্জ হয় না। তো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কি হবে দেখো, তুমি যে 1 বছর পর যে 500 টাকা মুনাফা পাইলা সেই মুনাফাটা এর সঙ্গে যুক্ত হবে। 1 বছর পরে এই 500 টাকা যে পাইলা মুনাফাটা সেটা এই বছরের সাথে যুক্ত হবে। যুক্ত হয়ে তোমার হবে কত? 5,500 টাকা। এই 5,500 টাকা হবে পরবর্তী বছরের জন্য মূলধন। কথা কি বুঝতে পারছো? হ্যালো, তুমি কি কথা বুঝতে পারছো তোমরা? জি স্যার। यस স্যার। একজন লিখছে স্যার আপনার স্ক্রিনটা ভালো করে দেখা যায় না। সবাই কি একই প্রবলেম ফেস করতেছো? হ্যাঁ স্যার, এখন ঠিক আছে। হ্যাঁ, মানে মাঝে মধ্যে নেটের প্রবলেম দেখা দিলে একটু সমস্যা দেখা দেয়। তো তুমি কি এই চক্রবৃদ্ধি মুনাফাটা কি বুঝতে পারলা তোমরা? আমি তোমাদেরকে আমি আবার বলি, বিষয়টা ক্লিয়ার করি। মনে করো যে তুমি ব্যাংকে 5,000 টাকা জমা রাখছো। তোমাকে ব্যাংক বললো 10% হারে মুনাফা দিবে, তোমাকে 10% হারে ব্যাংক তোমাকে মুনাফা দিবে। তো দেখা যাচ্ছে 1 বছর পরে তোমার মুনাফাটা 5,500 টাকা। তো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে হয় কি, তুমি এই যে 500 টাকা মুনাফাটা পাইলা, এই মুনাফাটা মূলধনের সাথে যুক্ত হয়। এই মূলধনের সাথে যুক্ত হলে কত টাকা হলো দেখো? 5,500 টাকা না? পরবর্তী বছরের জন্য অর্থাৎ দ্বিতীয় বছরের জন্য এই 5,500 টাকা হয়ে যাবে তোমার মূলধন। এই 5,500 টাকা হয়ে যাবে কি তোমার মূলধন। তার মানে এখন তোমাকে আবার এই 5,500 টাকার উপরে তোমাকে ইন্টারেস্ট দিবে। কথা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। এটাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। আর সরল মুনাফার ক্ষেত্রে কি ছিল,
তুমি যে 5,000 টাকা জমা রাখছিলা, তুমি 100 বছর জমা রাখো বা 50 বছর জমা রাখো বা 10 বছর জমা রাখো, যাই রাখো না কেন, এই টাকাটা কিন্তু চেঞ্জ হবে না, মূলধন কিন্তু চেঞ্জ হবে না, মূলধন 5,000 থাকবে। বাট চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রত্যেক বছরে কিন্তু মূলধনটা আমরা বৃদ্ধি পাবে। আর 5,000 টাকা প্রথম মূলধন ছিল, 1 বছর পরে যে আমি ইন্টারেস্টটা পাইলাম, সেই ইন্টারেস্টটা এর সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে হলো 5,500 টাকা। এই টাকাটা হবে দ্বিতীয় বছরের জন্য মূলধন। কথা কি বুঝতে পারছো? তার মানে আমরা এখান থেকে যেটা দেখতেছি যে আছে, আমরা বলতেছি তাহলে যে এই যে তাহলে দ্বিতীয় বছরের জন্য এটা আমাদের কি মূলধন হবে। তো বিষয়টা এমন যে আসলে প্রত্যেক বছর পর পর যে আমাদের ইন্টারেস্টটা পাই, সেই ইন্টারেস্টটা আমাদের মূলধনের সাথে যুক্ত হয়। এটা হচ্ছে মূল কথা। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মূল তথ্য হচ্ছে বা মূল থিমটা হচ্ছে যে আমাদের প্রত্যেক বছরে এই মূলধনটা আমার বেড়ে যায়। কারণটা হচ্ছে যে প্রত্যেক বছর পর পর আমি যে ইন্টারেস্টটা পাই, সেই ইন্টারেস্টটা আমাদের মূলধনের সাথে যুক্ত হয়। মূলধনের সাথে যুক্ত হওয়ার পরে ওই যে মূলধনটা পাবো আমি হবে, তার উপর ইন্টারেস্টে কাউন্ট করা হয়, তারপর ইন্টারেস্ট কাউন্ট করা হয়। আর সরল মুনাফার ক্ষেত্রে সবসময় আমরা যেসব 5,000 টাকা জমা রাখছিলাম, এই 5,000 টাকার উপরই মূলধন ইন্টারেস্ট কাউন্ট করে। তাই সরল মুনাফার ক্ষেত্রে যে আমি যে রাখছিলাম যে টাকাটা 5,000, এর উপরেই আমাদের ইন্টারেস্ট কাউন্ট হবে। আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রতি বছর পর পর আমাদের যে ইন্টারেস্টটা পাবো, সেই ইন্টারেস্টটা মূলধনের সাথে যুক্ত হয়ে নতুন মূলধন তৈরি হবে। এখন এই মূলধনটা পরবর্তী বছরের জন্য আমার ইন্টারেস্ট কাউন্ট হবে। কথা ক্লিয়ার এই পর্যন্ত সবাই? না বুঝতে পারলে বলতে পারো, খুব ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, তোমরা কি শুনতে পারতেছো না আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছো কি বিষয়টা আমি যেটা বুঝালাম? জি স্যার। হ্যাঁ, এখন আমরা সূত্র ব্যবহার করব, মানে সূত্রটা কিভাবে তৈরি করা যায় সেই সূত্রটা আমরা দেখব। তো আমরা এখন যেটা কাজ করব, সূত্র গঠন করব। সেটা কি? চক্রবৃদ্ধি মূলধন ও মুনাফার সূত্র, সেটা কি সেটা আমরা বের করব। মুনাফার সূত্র, এটা আমরা এখন তৈরি করব। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু মূলধন, চক্রবৃদ্ধি মূলধনের কথা বলতেছি। চক্রবৃদ্ধি মূলধন আর মুনাফা, এটার সূত্রটা কিভাবে হয় সেটা আমরা দেখব। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যদি ধরি যে প্রারম্ভিক, প্রারম্ভিক মানে বুঝো, প্রারম্ভিক শব্দের অর্থ কি? প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মানে আসছে যে ইনিশিয়াল যে মানটা, মূলধনটা ছিল, সেটা বলে প্রারম্ভিক। মানে আমি যে ইনিশিয়াল বলতে বোঝাচ্ছি যে প্রথমে তুমি ব্যাংকে মনে করো যে 5,000 টাকা রাখছিলা, এই 5,000 টাকাটা আমাদের প্রারম্ভিক মূলধন, মানে প্রথম যে মূলধনটা তুমি রাখছো সেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করলাম, পি দ্বারা। তা আমি লিখতেছি এরকম করে যে ধরি প্রারম্ভিক মূলধন আছে পি এবং মুনাফার হার আর। দেখো তো প্রিয় শিক্ষার্থী বোঝা নাকি? মুনাফার হার আছে আর। তার আগে তোমার একটা কথা বলে আসি, এই চক্রবৃদ্ধি মূলধনটা আসলে কি? চক্রবৃদ্ধি মূলধনটা হচ্ছে, এই চক্রবৃদ্ধি মূলধন মানে লেখা যায়, আমি তোমাদেরকে একটু দেখাই। চক্রবৃদ্ধি মূলধন, এখানে আমি একটু লিখে দিই যে চক্রবৃদ্ধি মূলধন ইকুয়াল টু, আমি লিখতে পারি যে আসল প্লাস আছে মুনাফা। কথা কি বুঝতে পারছো সেটা? চক্রবৃদ্ধি মূলধন আমরা বলতে পারি কি আসল প্লাস মুনাফা, মানে চক্র আকারে যে আমাদের মুনাফাটা পাবো সেই কিন্তু আসল প্লাস মুনাফা চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে। এখন খেয়াল করে দেখো যে আমি সেই চক্রবৃদ্ধি মূলধনটা বের করতে চাচ্ছি আর মুনাফার সূত্রটা বের করতে চাচ্ছি। তা ধরলাম যে প্রারম্ভিক মূলধন আছে পি, মানে যেটা ব্যাংকে তুমি জমা রাখছো প্রথমেই, সেটা হচ্ছে পি টাকা এবং মুনাফার হার হচ্ছে 8 টাকা, আর মুনাফার হার হচ্ছে আর। এখন খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তুমি ব্যাংকে এই মূলধন রাখো পি টাকা আর মুনাফার হার যে আর হয়, 1 বছর পরে তোমার মূলধন এটা কত হবে? চক্রবৃদ্ধি মূলধনটা কত হবে?
দেখো তুমি প্রথমে রাখছো হচ্ছে পি টাকা মূলধন, আর মুনাফার হার হচ্ছে 8 টাকা। আর দেখো এখন প্রথম বছরান্তে, এখন আমি একটা বিষয় লিখতেছি, দেখো প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাকে বললাম কি চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে মুনাফা প্লাস আসল। আর প্রথম বছরান্তে বলতে বোঝায় যে এক বছরের শেষে, এই যে বছর অন্তে মানে বোঝায় যে এক বছর শেষে। তো এক বছর শেষে চক্রবৃদ্ধি মূলধনটা কি হবে সেটা দেখো, আসল প্লাস মুনাফা হবে না? আসল প্লাস মুনাফা। তোমাকে এটা বুঝতে পারলে লাইনটা, আসল প্লাস মুনাফা কেন হলো চক্রবৃদ্ধি মূলধন? জি স্যার। হ্যাঁ, আমি তোমাদেরকে আবার একটু বলি কেন আসল প্লাস মুনাফা ইকুয়াল টু চক্রবৃদ্ধি মূলধন হলো। সেটা হচ্ছে, খেয়াল করো, মনে করো তোমাদেরকে বললাম না আমি 5,000 টাকা তুমি মনে করো যে ব্যাংকে জমা রাখলে 5,000 টাকা, তো তোমাকে বললো ব্যাংক 10% আর মুনাফা দিবে। ওকে, তা এখন কথা হচ্ছে 10% পরে, এক বছর পরে আমি দেখতেছি তোমার যে মুনাফাটা সেটা পাওয়া হচ্ছে 500 টাকা। তাহলে এক বছর পরে তোমার চক্রবৃদ্ধি যেটা মূলধনটা তুমি এটা পাবা না 5,500 টাকা। এখানকার মূলধন 5,000 টাকা আর এখানকার মুনাফা 500 টাকা, দুইটা যোগ করে 5,500 টাকা হয়েছে। এইটা হচ্ছে এক বছর শেষে পাবা। এই টাকাটায় পরবর্তী বছরের জন্য তোমার একটা মূলধন হবে। কথা কি বোঝা গেল? এই টাকাটাই পরবর্তী বছরের জন্য তোমার মূলধন হবে। সেক্ষেত্রে তাহলে এটাকে বলো চক্রবৃদ্ধি মূলধন। কেন চক্রবৃদ্ধি মূলধন বলছি? কারণটা হচ্ছে এই টাকাটার সাথে যুক্ত হচ্ছে, যে এই জায়গাটা যুক্ত কিভাবে হচ্ছে, এই মূলধন আসল মূলধন মানে প্রারম্ভিক মূলধন আর এখানকার মুনাফা দুইটা যোগ করে আমাদের হয়েছে 5,500 টাকা। এক বছর শেষে তুমি 5,500 টাকা পাচ্ছ, আর এই 5,500 টাকায় পরবর্তী বছরের জন্য তোমার মূলধন হবে। সেজন্য এটাকে আমরা বলি চক্রবৃদ্ধি মূলধন, সাধারণ মূলধন না। আমরা লিখবো হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কি তাহলে? আসল প্লাস মুনাফা। কথা কি ক্লিয়ার? আসল দেখো যে 5,000 টাকা আর মুনাফা হচ্ছে 500 টাকা, মোট 5,500 টাকা, সেটা মিলে চক্রবৃদ্ধি মূলধন হলো। এটা আমরা তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখালাম। বাট আমি যখন সূত্র তৈরি করবো, দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম বছরান্তে মানে প্রথম বছরের পরে আমার চক্রবৃদ্ধি মূলধনটা কি হবে? আসল প্লাস মুনাফা। এখানে আসল কত টাকা বলতে পারবা? একজন বলো আসল কত টাকা? কি টাকা? হ্যাঁ, আসল হচ্ছে পি টাকা, কারণ আমি পি ধরে নিছি। তাহলে এই যে পি টাকা যোগ মুনাফা কত টাকা হবে? 8 টাকা। দেখো খেয়াল করো, আমি তোমাদেরকে একটু বিষয়টা বোঝাই দিই। মুনাফাটা কত হবে আমি তোমাকে একটুখানি দেখাই, খেয়াল করো। আমরা সূত্র কি জানি? আই ইকুয়াল টু পি আর এন না? দেখো আই ইকুয়াল টু কিন্তু পি আর এন সূত্র জানি, মুনাফার সূত্র। তো পি তো মূলধন, যেটা আমি এপি আর এর মানটা দেখো, আর মানে আর দেয়া আছে। আর এন এর মানটা কত বলো তো? এন এর মানটা এক বছর না, এই যে বলছে এক বছর অন্তে মানে এক বছর শেষে, প্রথম বছর অন্তে মানে প্রথম বছরের শেষে। তাহলে এন এর মানটা কত হবে? এক বছর হবে না, এই জন্য এক হবে। ক্যালকুলেশন করলে কত হয়? পি আর হয় না? দেখো তো, বুঝো নাকি? তাহলে আমার মুনাফাটা পাইলাম আছে কি পি আর। না বুঝতে পারলে আমাকে বলো যে স্যার আমি বুঝি নাই। বুঝেছো? জি জি স্যার। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে দেখো তো পি কমন নিতে পারি না? পি প্লাস পি আর আছে, পি কমন যদি নিই আমরা, তাহলে পি কমন নিলে এখান থেকে 1 প্লাস আর হয় না বলো? জি স্যার। এখন কথা হচ্ছে যে এই যে মূলধনটা, তোমরা একটা কথা বলবা তাহলে আমি বিষয়টা বুঝবো তোমরা বুঝেছো। বলো তো দেখি, এই যে এখন যে মূলধনটা আমি পাইলাম, এই মূলধনটা দ্বিতীয় বছরের জন্য এই মূলধনটা কি হবে? তার মূলধন হবে না? মানে আমি যে এখন যে এই যে পি ইন্টু 1 প্লাস আর পাইলাম, এই মূলধনটা দ্বিতীয় বছরের জন্য এরপর ইন্টারেস্ট কাউন্ট হবে না? বুঝনি? আমি যে এখানে চক্রবৃদ্ধি মূলধনটা পাইলাম, আমি যেটা এখন যেটা পাইলাম আমি দ্বিতীয় বছরের জন্য, তাহলে এর উপরে ইন্টারেস্ট কাউন্ট হবে না? জি স্যার। হ্যাঁ, এরপরে ইন্টারেস্ট কাউন্ট হবে কিন্তু।
কারণ চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা যেটা করি, আমি তোমাকে বললাম না, খেয়াল করো, তোমরা যদি না বুঝতে থাকো আমি আবার বলি। এখানে যে 5,500 টাকা পাইলাম প্রথম বছরের শেষে, এই 5,500 টাকা পরবর্তী বছরের জন্য এর উপর কিন্তু ইন্টারেস্ট কাউন্ট হবে, এর উপরে না, কিন্তু এর উপর ইন্টারেস্ট কাউন্ট হবে। তো এখন এটা তো একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, আর এটা এক্সাম্পল না, এটা আমরা একটা সূত্র যেহেতু প্রতিষ্ঠা করতেছি, সূত্র আমরা তৈরি করতেছি, এজন্য আমি এরকম ভাবে এটা এখন মূলধন। এখন দ্বিতীয় বছরের জন্য এইটার উপর এখন ইন্টারেস্ট কাউন্ট হবে, ঠিক না? তাহলে আমরা কি এটা লিখতে পারি যে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ইকুয়াল টু, দেখো তাহলে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? আসল প্লাস মুনাফা। তা আসল তো এটা, আসল হচ্ছে এটা, তা আসলে আমি লিখে নিলাম পি ইন্টু 1+r। ওকে, এটা যে আসল হয়ে থাকে প্লাস এই প্লাস মুনাফা কত হবে বলতে পারবা? মুনাফা হবে দেখো কত, আমার এর উপরে ইন্টারেস্ট কাউন্ট হবে, এর উপরে, এটা আমাদের মূলধন। তাহলে মূলধন আমাদের কি, আমাদের আবার সূত্র ব্যবহার করি, আই ইকুয়াল টু আমরা কি জানি পি আর এন। তো এখন দেখো পি এর মানটা কত, পি এর মানটা কিন্তু এখন এইটা, পি এর মানটা কিন্তু আমাদের এইটা। তাই এটা যদি পি এর মান হয়ে থাকে তাহলে আমরা লিখবো কি পি ইন্টু 1+r, আর এর মানটা আরই গুণন এর মানটা 1। দেখো তো বুঝো নাকি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো বুঝো নাকি এটা, এইটা হবে আমার ইন্টারেস্ট, অর্থাৎ পি ইন্টু 1+r ইন্টু আর, এটা হবে আমাদের ইন্টারেস্ট। দেখো বুঝো নাকি? এই বুঝতেছো তোমরা? জি স্যার। দেখো আমি বলছি না দ্বিতীয় বছর শেষে, স্যার এটা একটু আবার বোঝান। হ্যাঁ আমি বোঝাচ্ছি তোমাদেরকে, খেয়াল করো, তোমরা কি এই এক্সাম্পলটা বুঝেছো? এই যে এই এক্সাম্পলটা বুঝছো, এটা চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে এটা বিষয়টা বোঝার কথা। কারণ তোমাকে বলছিলাম যে মনে করো 5,000 টাকা জমা রাখলা, 1 বছর পর তো 500 টাকা দিল, দ্বিতীয় বছরের জন্য সরল মুনাফার ক্ষেত্রে এর উপরই কাউন্ট হয় ইন্টারেস্ট। বাট চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমি যে মুনাফাটা পাইলাম, সেই মুনাফা আর মূলধন যোগ করে যে টাকাটা পাইলাম এর উপর ইন্টারেস্ট কাউন্ট হবে দ্বিতীয় বছরের জন্য, এর উপরে কাউন্ট হবে। এরপর থেকে মনে করো যে আবার ইন্টারেস্ট পেলা 700 টাকা ধরে নিলাম, এরপর থেকে 700 টাকা ইন্টারেস্ট পেলা, এখন 5,500 টাকা আর 700 টাকা যোগ করব, অর্থাৎ হবে কি 6,200 টাকা। এখন আবার তৃতীয় বছরের জন্য এর উপর ইন্টারেস্ট কাউন্ট হবে। কথা কি বুঝতে পারছো? যদি এমন হয়ে থাকে, খেয়াল করে, এটা একটা এক্সাম্পল দিয়েছি, যদি এমন হয়ে থাকে তাহলে এখন খেয়াল করে দেখো, আমার প্রথম মূলধন রাখছি পি টাকা, মানে প্রারম্ভিক মূলধন আমি পি রাখছি, আর মুনাফার হার আছে আর। 1 বছর শেষে চক্রবৃদ্ধি মূলধনটা কেমন হবে? আসল প্লাস মুনাফা, আমি তোমাকে বললাম আসল প্লাস মুনাফা। তা আসল হচ্ছে পি টাকা আর মুনাফা হচ্ছে পি আর। আমি তোমাদেরকে দেখে আসলাম, মুনাফার সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পি আর এন, আমরা জানি। তো পিটা তো মূলধন, আরটা হচ্ছে মুনাফার হার, আর এন এর মানটা 1 বছর, মানে 1 বছর শেষে, তার মানে এটা হয়ে গেল কি পি আর। তার মানে এখন দেখো খেয়াল করো, মুনাফা পি আর পাইলাম, যেহেতু দুই জায়গায় পি কমন ছিল, তাহলে পি কমনের 1+r হলো। এখন আমি যেটা পাইলাম এটা কিন্তু 1 বছর শেষে আমার চক্রবৃদ্ধি মূলধন হলো এটা। এখন দ্বিতীয় বছরের জন্য এর উপরে আমার ইন্টারেস্ট কাউন্ট হবে, এর উপরে ইন্টারেস্ট কাউন্ট হবে। তাহলে দ্বিতীয় বছর শেষে আমার চক্রবৃদ্ধি মূলধনটা কত হবে? সেটা আসল প্লাস মুনাফা হবে। এটা হচ্ছে আসল লিখলাম, আর মুনাফাটা আমি বের করতেছি। মুনাফাটা কি বের করছি দেখো, মুনাফাটা বললাম পি আর এন। তাহলে এখানে আছে পিটা কোনটা, পি কিন্তু আর এইটা নাই, পি নাই, পি এখন হয়ে গেছে এইটা, আর এর মানটা আর এন এর মানটা 1 বছর। ক্যালকুলেশন করলে পি ইন্টু 1+r ইন্টু আর হয়। কথা ক্লিয়ার কি ক্লিয়ার না? পি ইন্টু 1+r ইন্টু আর হয়, অর্থাৎ আমার এখান থেকে যে মুনাফাটা পাইলাম পি ইন্টু 1+r ইন্টু হচ্ছে আর, 2 বছর শেষে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা এটা পাইলাম। এই যে মুনাফা, এটা এটা আসল, এটা হচ্ছে মুনাফা। এখন খেয়াল করে দেখো, যদি এটা আবার কমন নিই, যখন এটা এখানেও আছে আমার এখানেও আছে, যদি আমরা কমন নিই এখানে 1+r কমন নিই, সেক্ষেত্রে কি থাকবে দেখো তো, এখানে থাকবে 1 আর এখানে থাকবে আর। কথা কি বুঝেছো?
যদি পি ইন্টু ওয়ান প্লাস আর কমন নিই আমরা, এখানেও আছে এখানেও আছে, কমন নিই, তাহলে এখানে থাকবে এক আর এখানে থাকবে আর। তাহলে আবার দেখো এক প্লাস আর এখানেও আছে, এক প্লাস আর এখানেও আছে, তাহলে আমরা লিখতে পারি কি পি ইন্টু এক প্লাস আর হোল স্কোয়ার। কথা কি বুঝেছো? এবার দেখো তাহলে 2 বছর পরে বা 2 বছর শেষে আমার চক্রবৃদ্ধি মূলধন হবে এত টাকা, এত টাকা হবে। এখন কথা তৃতীয় বছর শেষে, তার তৃতীয় বছরে যে 3 নম্বর বছরে যে এর উপরে ইন্টারেস্ট কাউন্ট হবে, এর উপরে সে পি কিন্তু আর নাই, পি কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, তাই 3 বছরের বেলায় এর উপরে আমার ইন্টারেস্ট কাউন্ট হবে। তাহলে আমি যদি এখন তৃতীয় বছরের কথা চিন্তা করি, যে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সেটা কত হবে? একই রকম ভাবে এটা আছে আসল পি ইন্টু এক প্লাস আর স্কোয়ার প্লাস মূলধন মুনাফা, এর উপরে মুনাফা কাউন্ট হবে, এর উপরে। এর উপরে যে মুনাফা কাউন্ট করি, আবার আমি দেখাই, এটা কিন্তু আমার আসল এখন হয়ে গেল। তৃতীয় বছরে যে এটা কিন্তু আমার আসল, এই আসলের উপর কিন্তু ইন্টারেস্ট কাউন্ট হবে। এই আসলের উপর ইন্টারেস্ট যদি কাউন্ট করি, তাহলে আই ইকুয়াল টু আমরা জানি কি পি আর এন, পি এর মানটা পাচ্ছি পি ইন্টু এক প্লাস আর স্কোয়ার গুণন আর গুণন আছে এন এর মানটা 1 বছর, অর্থাৎ পি ইন্টু এক প্লাস আর হোল স্কোয়ার ইন্টু আর লেখা যায়। কথা কি বুঝতে পারছো বিষয়টা? এটা আমরা লিখতে পারি। তাহলে এই জিনিসটা হবে আমার মুনাফা, এটা আমাদের মুনাফা হবে। 3 বছর শেষে আমার মূলধনটা হবে, চক্রবৃদ্ধি মূলধনটা হবে এই মুনাফা, এই আসল যোগ মুনাফা। মুনাফাটা পাইলাম হচ্ছে এক প্লাস আর স্কোয়ার গুণন হচ্ছে কি আর। দেখো প্রিয় শিক্ষার্থী, কিন্তু 1 বছর পরে আমি এটা পাইলাম। তো এখন আমি যদি এখানে আবার দেখো খেয়াল করে, এখানেও পি ইন্টু ওয়ান প্লাস আর স্কোয়ার আছে, এখানেও পি ইন্টু ওয়ান প্লাস আর স্কোয়ার আছে, তাহলে আমি কিন্তু কমন নিতে পারি। যদি আমি কমন নিই তাহলে কি আসে? পি ইন্টু এক প্লাস আর স্কোয়ার যদি আমি কমন আর হোল স্কোয়ার কমন নিই, তাহলে দেখো এখানে থাকে এক, মানে এটা কমন নিলে থাকে আছে এক যোগ এই যোগ আর এটা চলে গেল, থাকে হচ্ছে এটা আর, এটা হচ্ছে আর। তাহলে এখন দেখো এই যে ওয়ান প্লাস আর হোল স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস আর, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দেখো পি ইন্টু এক প্লাস আর কিউব। কথা কি বুঝতে পারছো এই পর্যন্ত? জি স্যার। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো, আমি একটু এবার একটা বিষয় দেখাবো। দেখো প্রথম বছর শেষে আমার মূলধনটা পাইছিলাম পি ইন্টু ওয়ান প্লাস আর, মানে এক প্লাস আর। খেয়াল করে দেখো দ্বিতীয় বছর শেষে আমি পেয়েছি পি ইন্টু এক প্লাস আর হোল স্কোয়ার। একটু খেয়াল করে দেখবা কোথায় চেঞ্জ হচ্ছে। এখানে ছিল এক, 2 বছর শেষে হলো 2। এবার দেখো 3 বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন হলো কত? এখানে হলো 3, এখানে আমি 3 ইংলিশে লিখে ফেলছি, এটা 3 হবে এটা। তো দেখো তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু কোথায় চেঞ্জ হচ্ছে? এখানেও পি আছে, এখানেও পি আছে। 2 বছরের জন্য এখানে হচ্ছে 2, 3 বছরের জন্য এখানে হলো 3। কথা কি বুঝতেছো? জি স্যার। তাহলে এন বছর পরে তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত হবে খেয়াল করো। এরকম আমি যদি বের করি, 1 বছর পর দেখতেছি যে এখানে হলো পাওয়ার হিসেবে 1, সবই ঠিক আছে, শুধু 1 হলো। 2 বছর শেষে দেখতেছি এর পাওয়ার হিসেবে 2, 3 বছর শেষে দেখছি এর পাওয়ার হিসেবে 3। এখন তাহলে বলো তো এন বছর পর, মানে এন বছর পর, মানে এন বছর পর বা এন বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? চক্রবৃদ্ধি মূলধন ইকুয়াল টু কত হবে বলতে পারবে একজন? স্যার আমি বলি, বলো বলো। পি পি অফ, হ্যাঁ ইন্টু ওয়ান প্লাস আর হ্যাঁ এন ও 1 প্লাস আর টু দি পাওয়ার এন, হোল এন, এটা হবে না? জি স্যার। হ্যাঁ জি স্যার। দেখো এটা জি হবে, স্যার। কারণ কারণ কি দেখো দ্বিতীয় বছরের ক্ষেত্রে স্কোয়ার হয়েছে, এখানে শুধু চেঞ্জ এখানে হয়েছে। তৃতীয় বছরে যে এখানে 3 হয়েছে, তাহলে এন বছর পরে চক্রবৃদ্ধি মূলধন হবে এবার পি ইন্টু এক প্লাস আর টু দি পাওয়ার এন। কথা কি বুঝতে পারছো? জি স্যার।
এখন একটা কথা শোনো, এই চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করা হয়, সি সি। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এটা আমাদের সূত্র, চক্রবৃদ্ধি মূলধন সি, এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়, সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। দেখো তো বুঝো নাকি এটা? এটাই আমাদের সূত্র, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। এখন এন এর মানটা যদি 2 বছর হয় তো 2 বসাই দিবা, এন এর মানটা যদি 3 হয় তো 3 বসাই দিবা, এন এর মানটা যদি 4 হয় তো 4 বসাই দিবা। কথা কি ক্লিয়ার হইছো কি হওনি? জি স্যার। জি হ্যাঁ, তাহলে আমাদের এখন সূত্র কিন্তু প্রমাণ আমাদের হয়ে গেল, চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এটাই আমাদের মূল সূত্র। কথা কি ক্লিয়ার? তো এটা চক্রবৃদ্ধি মূলধন বের করলাম। দেখো আমি তোমাকে বলছিলাম যে আমি বের করব চক্রবৃদ্ধি মূলধন আর আছে মুনাফা, এটা বের করব। তাহলে এখন হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা আমরা এখন দেখব। খেয়াল করে দেখো, এখানে আমি দেখাই দিই, একটু খেয়াল করো। চক্রবৃদ্ধি মূলধন তো আমরা এটা পেলাম, তো চক্রবৃদ্ধি মুনাফা, আমরা এখন চক্রবৃদ্ধি মুনাফা দেখব। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা এটা ইকুয়াল টু কেমন হবে জানো? চক্রবৃদ্ধি মুনাফাটা আসলে কি, যদি আমি চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি এই সি থেকে যদি আমি পিটা বিয়োগ করি, মানে আসলটা বিয়োগ করে দিই, তাহলে চক্রবৃদ্ধি মুনাফাটা পাই। কথা কি বুঝেছো কি বুঝনি? চক্রবৃদ্ধি জি মূলধন স্যার। থেকে যদি আমি আসলটা বিয়োগ করে দিই, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা পাই। তাহলে সি সমান কত পাইছি? সি সমান পাইছি আমার পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, আর পি মানে পি। এটাই আমাদের চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। আর একটু সহজ করা যায় তো আমি এইভাবে লিখে দিলাম। দেখো বুঝো নাকি? না বুঝতে পারলে বলো। তাহলে আমাদের খুব ইম্পর্টেন্ট এটা দুইটা সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা এবং এইটা। এটা ছিল চক্রবৃদ্ধি মূলধনের সূত্র, আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। তা আমরা বলবো চক্রবৃদ্ধি মুনাফা মানে সি মাইনাস পি। সিটা হচ্ছে যে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, আর পিটা হচ্ছে পি। কথা কি বুঝেছো কি বুঝনি? জি স্যার বুঝেছি। হ্যাঁ, বুঝেছি। তাহলে এখন তোমরা সূত্রটা সুন্দর করে এটা দেখে নাও, আমি একটা অঙ্ক করাবো, তাহলে তোমরা ক্লিয়ার হবা। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র এটা, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে এইটা। আর একটা কথা বলে রাখি, এই চক্রবৃদ্ধি মূলধনকে আবার সবৃদ্ধি মূল বলা হয়, সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল, মনে থাকবে তো? এটাকে আবার সবৃদ্ধি মূল্য বলা হয়, চক্রবৃদ্ধি মূলধনকে আবার সবৃদ্ধি মূল বলা হয়। তাহলে তোমাদের সবৃদ্ধি মূল বললে যা বোঝাবে, চক্রবৃদ্ধি মূল বোঝাতে এই সূত্রই বোঝাবে। তাহলে এতক্ষণ যা আমি করলাম, এক লাইন লিখে দিলাম, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র, আর এইটা হচ্ছে কি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। কথা কি মনে থাকবে? জি জি স্যার। স্যার। আর এটা তোমরা পারবে না করতে, আমি যদি পরীক্ষার খাতে দিয়ে পরীক্ষা দিই, পারবে না করতে এটা প্রমাণ? এই জি সূত্রটা স্যার করতে পারবো। পারবে না? হ্যাঁ পারবা। এখন আমরা একটা অঙ্ক দেখাই, তাহলে তোমরা একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা আসলে কি। এখন দেখো একটা অঙ্ক আছে, বার্ষিক শতকরা 8 টাকা মুনাফায়। তো শতকরা 8 টাকা বলতে আমরা কি জানি? 100 টাকায় কয় টাকা? 8 টাকা। 62,500 টাকা, 62,500 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তাই তোমার কাছে কি চাওয়া হচ্ছে? চক্রবৃদ্ধি মূলধন। এ কি দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা প্রকাশ করা হয়। তো দেখো এটা যদি আমরা সলিউশন করি, তাহলে আমাদের কি কি দেয়া আছে একটু দেখো তো। এখানে আমাদের দেয়া আছে মুনাফার হার আর ইকুয়াল টু 8/100, ঠিক না? এই যে শতকরা 100 টাকা বলছে, 8 টাকা বলছে, তার মানে 100 টাকায় 8 টাকা। কথা ঠিক আছে? এরপর দেখো 62,500 টাকা কি, এটা এটা আমাদের আসল বা মূলধন। তাহলে মূলধন কত দেয়া আছে? মূলধন পি ইকুয়াল টু 62,500 টাকা। কথা কি বুঝেছো কি বুঝনি? এরপর দেখো এটা কি এন, এন কত বছর? 3 বছর। সময় এন ইকুয়াল টু কত বছর? এই যে 3 বছর। আমাদের কাছে চাচ্ছে কি? চাচ্ছে আছে চক্রবৃদ্ধি মূলধন কত। চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন দ্বারা কে কি দ্বারা প্রকাশ করা হয় বলো একজন? সি। চক্রবৃদ্ধি মূলধনকে সি। সি দ্বারা প্রকাশ করা হয়। সি সি। সমান হোয়াট? সি সমান হোয়াট? তো আমরা কি জানি, কিছুক্ষণ আগে দেখে আসলাম যে আমরা জানি, আমি এইমাত্র প্রমাণটা করে আসলাম, আমরা জানি সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। কথা কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে কি? জি স্যার। জি এখন স্যার। দেখো তাহলে এই পি এর মানটা কত? পি এর মানটা 62,500।
তাহলে এই ৬২,৫০০ গুণন ১ লিখলাম, আর এর মানটা কত ৮/১০০, তারপরে এর মানটা কত দেখো ৩ বছর, এই যে ৩ বছর। এখন জাস্ট এটাকে ক্যালকুলেশন করবা। তো এখন তোমাদের কাছে যাদের ক্যালকুলেটর আছে তারা ক্যালকুলেশন করতে পারো, অথবা তোমরা একটু ক্যালকুলেশন এভাবে নিতে পারো, লসাগু করে নিতে পারো, একই কথা। এখন তোমাদের কাছে যাদের ক্যালকুলেটর আছে একটু ব্যবহার করো, বা আমি আমার কাছে আছে নাকি একটু দেখি। একটা বলো তো কেউ, মান কত হবে? দেখো এটা বুঝেছো, লসাগু করছি ১০৮/১০০। তাহলে আমরা কি করব, এই যে দেখো ক্যালকুলেশন যদি করতে ব্র্যাকেট দিয়ে ১০৮/১০০, তারপরে কিউব গুণন ৬২,৫০০। তোমরা কি বুঝলা বিষয়টা? আমি যেটা অ্যান্সার দেখতেছি ৭৮,০০০, সরি ইংলিশে লিখে ফেলতেছি, ৭৮,৭৩২ টাকা। এটাই আমাদের চক্রবৃদ্ধি মূলধন। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। সবাই তো ক্লিয়ার হয়েছে? কত সোজা অঙ্ক না? সবকিছু দেওয়া আছে, শুধু আমাদের মানটা বসাই দিলাম। কি বলো, কঠিন? নো স্যার। হ্যাঁ, অনেক সোজা একটা অঙ্ক আমরা করলাম। আর সময় আছে কত, 4.5 মিনিট, কি শেষ হবে? আর একটা অঙ্ক দেখাতে চাইছিলাম। দেখো আমরা দুটো সূত্র শিখলাম না? একটা সূত্র শিখছি কি, দেখো একটা সূত্র শিখছি চক্রবৃদ্ধি মূলধন, এই যে চক্রবৃদ্ধি মূলধন। আর একটা সূত্র শিখছি কি, চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এই সূত্র, ঠিক না? আমি চক্রবৃদ্ধি মূলধনের একটা অঙ্ক দেখাই দিলাম, এখন একটা আমি এই অঙ্ক দেখাবো, চক্রবৃদ্ধি মুনাফার একটা অঙ্ক দেখাবো। তো এখন চক্রবৃদ্ধি মুনাফার যে অঙ্কটা খেয়াল করো, এখানে যে অঙ্কটা বলতেছে, যদিও শেষ হবে কিনা জানি না, যে বার্ষিক 10.5% মুনাফায় 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা। স্যার 10.50%। 10 পয়েন্ট কি বলছি, আমি অন্য কিছু বলছি? স্যার আপনি 5% বলছেন। 5? আপনি 5% বলেছিলেন। ও 5% বলছেন, তাহলে ভুলে বলছি। 10.50% বলতে হয়, 50 বলা লাগে না, এটা 50% বলতে হবে। বার্ষিক 10.50% মুনাফায় 5,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? আমাদের চাচ্ছি কি চক্রবৃদ্ধি মুনাফা। এখন দেখো তো আমি একটু শর্ট করে অঙ্কটা করব। শর্ট করে বলতে কি, অনেক কিছু লিখবো না। দেখো তো মুনাফার হার আর সমান কত দেয়া আছে, 10.50%। এটাকে যদি তুমি পার্সেন্টে উঠায় দাও, দেখো তো এমন হয় না? এমন হয় হয় কি এরকম? জি স্যার। তারপর আছে মূলধন কত, দেখো মূলধন দেয়া আছে যে কি 5,000 টাকা। তা মূলধন পি ইকুয়াল টু এই যে 5,000 টাকা। সময় কত দেয়া আছে, এন ইকুয়াল টু কত 2 বছর। তো আমাদের কি বের করতে হবে বলতো, চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফাটা কিভাবে বের করতে হয়, সি থেকে যদি পি বিয়োগ করি তাহলে কি পাই, চক্রবৃদ্ধি মুনাফা পাইনি? দেখা আসলাম এই মাত্র। জি স্যার। তাহলে আমরা প্রথমে কি বের করতে হবে, সি বের করতে হবে না? প্রথমে জি সি বের স্যার। করতে হবে। তো আমরা জানি সি, আমরা একটু শর্ট করে লিখলাম কারণ আমার সময় দেখছি নেই। তো আমরা জানি সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। দেখো কেন সি বের করতেছি, কারণ চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে দেখা আসলাম, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা যে বের করতে চাই, তাহলে প্রথমে সি বের করতে হবে, সি থেকে পি বিয়োগ করলেই আমাদের চক্রবৃদ্ধি মুনাফাটা পাবো। কথা ক্লিয়ার? এখন দেখো এই পি এর মানটা কত, 5,000। একজনের তো তাড়াতাড়ি ক্যালকুলেশনটা বলে দিবা। 1 প্লাস আর এর মানটা কত, 10.50/100। তারপরে এর মানটা কত, স্কোয়ার। দেখো তো কত হয় এটার আনসার। আমি শর্ট করে করলাম একবারে, হ্যাঁ। 10.50। আর একটু যদি কাজ করো, একবার শর্ট করলে হয় না, একটু কাজ করলে 5,000 গুণন এটা হচ্ছে 110.50/1 এটা দেখো তো, বুঝো নাকি এটা 110.50 ভাগ হচ্ছে 100, তারপরে স্কোয়ার গুণন 5,000। দেখো তো বুঝো নাকি তোমরা? আমি যেটা পাইলাম 6,105 টাকা 5.125 টাকা। তোমরা কি দেখছো এটা? আমি কিন্তু এটা পেয়েছি। এই তোমরা কি বুঝতে পারতেছো?
হ্যাঁ আমাদের দেওয়ার কথা কি বের করতে বলছিল, কি চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলছিল। তো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা কি জানি, চক্রবৃদ্ধি মুনাফা মানে সি মাইনাস পি। সি তো পেয়ে গেছি, সি থেকে পি বিয়োগ করলে সুতরাং আমরা লিখতে পারি কি, সুতরাং আমরা বলতে পারি যে চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু সি মাইনাস পি। সির মানটা দেখো কত পেয়েছি, 6105.125 মাইনাস পি, দেখো পি মানে মূলধন, পি কত, এই যে পি মানে 5000, এই যে পি 5000, তাহলে 5000 যদি বিয়োগ করে দিই, 5000 টাকা বিয়োগ করে দিলে তার মানে কি হচ্ছে 1105 টাকা, 5.125 টাকা। খুব দ্রুত অঙ্কটা করা হয়ে গেল। এটাই আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। দেখো তোমরা সবাই বুঝেছো নাকি? আশা করি সব বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা, আমি আশা করছি